আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি গত ক্লাসে ম্যাথমেটিক্স 3 এর দ্বিতীয় অধ্যায়টি পড়িয়েছিলাম। অর্থাৎ আমি পড়িয়েছিলাম চতুর্ভুজ এবং সামান্তরিক ক্ষেত্রফলের ধারণা। এই অধ্যায়টির একটা মাত্র অঙ্ক করিয়েছিলাম। এই অধ্যায়টিতে খুব বেশি অঙ্ক নেই। আজকে আমরা আরও কয়েকটা অঙ্ক করব। আর মাত্র 2টি ক্লাস হবে, আজকে একটি এবং কয়েকদিন পর আরেকটি ক্লাস নিয়ে নিব, তারপরে এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। তাহলে শুরু করা যাক। আমি আজকে কোনো সূত্র টুত্র কিছু পড়াচ্ছি না, আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি, কারণ এই চ্যাপ্টার অঙ্কগুলো করার জন্য খুব বেশি একটা সূত্র তোমাদের প্রয়োজন হবে না। এক দুইটা যে সূত্র প্রয়োজন হবে সেটা আমি অঙ্কের মাঝে মাঝে তোমাদের শিখিয়ে দেবো। আমরা ত্রিভুজের যে সূত্র পারতাম সেটা দিয়ে মোটামুটি চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। আমি প্রথমে একটা প্রশ্ন লিখে নিচ্ছি। এবিসিডি একটি চতুর্ভুজ, এর কোণ এবিসি ও কোণ ডিএসি প্রত্যেকটি সমকোণ। এবি ইকুয়াল টু 112 মিটার, সিডি ইকুয়াল টু 175 মিটার এবং ডিএ ইকুয়াল টু 105 মিটার হলে চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা শুরুতে প্রশ্নটা একটু বুঝে নিব। আর আমি অঙ্কটা একটু বই যেভাবে আছে চিত্রটা ঠিক সেভাবে আঁকবো না, তোমরা হয়তো অনেকে বই ফলো করে থাকো, কিন্তু মনে করো পরীক্ষা হলে তোমার সামনে তো বই থাকবে না, বা এমন কোন একটা প্রশ্ন আসলো যেটা তুমি চিত্র কিভাবে আঁকতে হবে সেটা তুমি আগে কখনো দেখোনি, তাহলে চিত্রটা তুমি কিভাবে আঁকবা? তুমি যদি নিজে নিজে প্র্যাকটিস না করো চিত্রগুলো কিন্তু তুমি আঁকতে পারবে না। এজন্য আমরা কি করব, প্রশ্নে যেভাবে বলেছে ঠিক সেভাবে চিত্রটা আঁকার চেষ্টা করব। দেখো কি বলেছে, বলেছে এ বি সি ডি একটি চতুর্ভুজ। তার মানে আমরা কি আঁকবো? একটা চতুর্ভুজ আঁকবো। চতুর্ভুজটা কেমন হবে? এই চতুর্ভুজটার কোণ এ বি সি এবং কোণ সি এ ডি প্রত্যেকটি সমকোণ হবে। সমকোণ মানে তো বুঝো, মানে 90 ডিগ্রি। অর্থাৎ বি কোণটা এবং এ কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে এমন একটা চতুর্ভুজ আঁকার চেষ্টা করব যেখানে আমরা এই দুটাকে সমকোণ রাখতে পারি। দেখো আমি একটা চিত্র এঁকে নিচ্ছি। প্রথমে আমি কি করবো জানো, কোণ এবিসিটাকে 90 ডিগ্রি করে আঁকবো। তার মানে আমি ফার্স্ট একটা সমকোণ এঁকে নিব। মনে করো আমি চিত্র জানি না, তোমরাও কেউ চিত্র কেমন জানো না, নর্মালি আঁকতে থাকো কেমন। আমি ফার্স্টেই এটা দিয়ে দিলাম এ বি সি। এ বি সি সমকোণ হয়েছে না? হ্যাঁ। তারপর কি করতে বলেছে, আরেকটা কোণ আঁকতে বলেছে যেখানে ডিএসি, এটাও কি হবে? সমকোণ হবে। দেখো ডিএসি, আমি কিন্তু এখনো ডি বিন্দু আঁকিনি, কিন্তু এ এঁকেছি সি এঁকেছি। তার মানে আমি এখন যে কোণটা আঁকবো সেটা হবে এই এটাকে কেন্দ্র করে, সি থেকে এ পর্যন্ত এবং এখান থেকে ডি পর্যন্ত এমন ভাবে আঁকতে হবে। তাহলে আমি ফার্স্টে সি আর একে একসাথে মিলিয়ে দিই, যেহেতু এখানে আমার কোণ সৃষ্টি হবে। আমি আবার বলতেছি, আমি চিত্রটা বইয়ের মতো করে একদমই আঁকতেছি না। তোমরা যারা বই ফলো করো তারা, আমার মনে হয় যে এই চিত্রটা একটু বোঝার চেষ্টা করো, বুঝে যাবা। কারণ চিত্রটা আমি আঁকতেছি একদম হুবহু যেভাবে প্রশ্নে বলেছে। তোমরা মনে করো পরীক্ষা হলে যখন কমন পড়বে না, বা চিত্র কিভাবে আঁকতে হবে যখন বুঝতে পারবা না, তখন দেখবা যদি এই মেথডগুলো কাজে লাগিয়ে চিত্র আঁকতে যাও অনেক সহজেই শিখে ফেলতে পারবা। আমি এখানেও কি করব, 90 ডিগ্রি আঁকবো। দেখো আমি যদি এই সোজা এঁকে দিই, মনে করো সোজা একটা লাইন এঁকে দিলাম, এখানে কিন্তু 90 ডিগ্রি হবে না। একদম একুরেট না হলো, আমরা কাছাকাছি যেন হয় ওরকম ভাবে তো থিঙ্কিং করবো, তাই না? তার মানে আমি এটাকে একটু বাঁকা করে নেব, যেন এই কোণটা একটু কি বড় হয়। একটু বাঁকা করে একটা বাহু এঁকে নিলাম। যেমনই হোক, চিত্র যেমন ইচ্ছা তেমন হোক, সুন্দর হোক বা অসুন্দর হোক, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা চিত্রটা নিজে নিজে বুঝে আঁকতে পারলেই আমরা খুশি। দেখো আমি কি করলাম, এখন আরেকটা বিন্দু আঁকলাম ডি। এই যে দেখো এখন ডি এ সি, এই যে একটা কোণ হয়েছে, এটাও কি হবে? 90 ডিগ্রি হবে আমাদের প্রশ্ন অনুসারে। আরেকটা কোণ যে এখানে পেয়েছি, এটাও 90 ডিগ্রি। এই পর্যন্ত শেষ। দেখো আরেকটা কি বলেছে, এ বি ইকুয়াল টু 112 মিটার। এই যে এ বি, এটার মান দিয়েছে 112। আরেকটা কি দিয়েছে সিডি, তার মানে আমার সি থেকে ডি পর্যন্ত যোগ করে দিতে হবে, তাই না? আমি যোগ করে দিচ্ছি। দেখো যোগ করে দিলাম, মান কত দিয়েছে? 175 মিটার। সিডি আঁকা শেষ, 175 মিটার লিখে দিলাম। তারপর কি দিয়েছে? ডি এ ইকুয়াল টু 105 মিটার। এই যে দেখো এখানেও মানটা দিয়েছে 105 মিটার। তার মানে ডি এ, এই যে এই বাহুটা, এটার মান কত? 105।
প্রত্যেকটা বাহুর মান আমরা লিখে ফেললাম, যেভাবে যেভাবে আমাদের প্রশ্নে আছে ঠিক সেভাবে লিখে নিলাম। এখন কি বলেছে, চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা কি করব এখন, তার মানে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। কোন চতুর্ভুজটা বলতো? এই এ বি সি ডি চতুর্ভুজ। তার মানে যে এ বি সি ডি চতুর্ভুজটা হয়ে গেল না, আমরা এই চতুর্ভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব। দেখো আমরা ফার্স্টে কি করব, মনে আছে, একটা স্ট্রাকচার দাঁড় করব যে আমরা কিভাবে ক্ষেত্রফল বের করতে পারি। তো যদি আমি একটা স্ট্রাকচার বের করতে চাই, এই টোটাল যেই চতুর্ভুজটা এ বি সি ডি, এই চতুর্ভুজটা দেখো দুইটা ত্রিভুজে রূপান্তরিত হয়েছে। মনে করো আমি একটা ত্রিভুজ অফ করে দিলাম, অফ করে দিলে এই ত্রিভুজটার নাম কি হয়, এ ডি সি। আমরা যদি এই এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি এবং যদি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, করে যদি দুইটা ত্রিভুজকে ক্ষেত্রফলকে যোগ করে দেই, তাহলে কিন্তু আমি টোটাল কি পেয়ে যাব, এই চতুর্ভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব। তার মানে আমার ফার্স্ট টার্গেট কি, আমার ফার্স্ট টার্গেট হচ্ছে এই এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মান বের করে নেওয়া, তাই তো, অর্থাৎ ক্ষেত্রফল বের করে নিব আমরা। তাহলে আমরা যে কোনো একটা ত্রিভুজ দিয়ে শুরু করতে পারি, হয় এই ত্রিভুজটা নয়তো এই ত্রিভুজটা। আমি একটু স্ট্রাকচার দাঁড় করে নিচ্ছি। দেখো কি বললাম, যে ফার্স্টে চতুর্ভুজটাকে অর্থাৎ এ বি সি ডি, এই চতুর্ভুজটাকে দুইটা ত্রিভুজে রূপান্তর করব। একটা ত্রিভুজ কি হবে, ত্রিভুজ এ বি সি, আরেকটা ত্রিভুজ কি হবে, এ ডি সি। তার মানে একটা ত্রিভুজ এ ডি সি, দুইটা ত্রিভুজে ভাগ করে নিলাম। এখন কি করব, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তারপর দুইটা ক্ষেত্রফলকে কি যোগ করে দিব, যেটা পাবো সেটাই কি হচ্ছে আমার এই এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল। তার মানে সেটা আমার উত্তর হয়ে যাবে। মোটামুটি ভাবে এটা আমাদের ম্যাথের স্ট্রাকচার। তাহলে এখন স্ট্রাকচার যতটুকু বের করেছি থাকুক, আমরা এখন অঙ্ক চলে যাব, দেখি কতটুকু কিভাবে করা যায়। কেমন, সমাধান লিখছি। দেখো কি করেছি, যে এখানে আমরা যেহেতু প্রশ্নে দেওয়া আছে, আমরা আর মনে করছি, কথাটা লিখবো না। এখানে এবিসি একটি চতুর্ভুজ, যেটা আছে হুবহু সেটাই লিখে দিব। এখানে এ বি সি ডি একটি চতুর্ভুজ। তারপর কি দুইটা কোণের কথা লিখতে হবে, তাই না, যার কোণ এ বি সি ইকুয়াল টু কোণ ডি এ সি ইকুয়াল টু কত বলতো, 90 ডিগ্রি। আর বাহুগুলোর মান আমরা লিখে দিব, এবং এ বি ইকুয়াল টু 112, সিডি ইকুয়াল টু 175, ডি এ ইকুয়াল টু 105। আমরা এককটা এখন লিখিনি, এককটা পরে লিখবো, চাইলে লিখে দিতে পারো এখানে ছোট করে মিটার, এককও লিখে দিলাম। এখন কি করব, আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করবো, তাই না। তাহলে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল কিভাবে বের করবো, মনে আছে, দুইটা ত্রিভুজে ভাগ করেছিলাম, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজটার ক্ষেত্রফল লিখে ফেলি। এই যে এই স্ট্রাকচারটা লিখতেছি আমি এখন, কেমন, ইকুয়াল টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, আরেকটা কি এ ডিসি এর ক্ষেত্রফল। এখন যদি আমরা ক্ষেত্রফল দুটো বের করতে পারি, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। আমরা যে কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারি, তাই না। মনে করো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এইটাই আমি ইউজ করতে চাচ্ছি, তাহলে লেখা শুরু করি। হাফ ইন্টু, দেখো আমি যখন এই ত্রিভুজটাকে কল্পনা করে নিচ্ছি, অর্থাৎ ফার্স্টে তো আমি এবিসি ত্রিভুজ লিখেছি, তাই না, এই যে এ বি সি ত্রিভুজ, এটাই তো, তাই তো। তাহলে আমার এটা যদি 90 ডিগ্রি হয়, নিঃসন্দেহে এটা কি হবে, অতিভুজ। তার মানে এখানে একটা ভূমি একটা লম্ব, তার মানে এটা হচ্ছে আমার কি ভূমি। তার মানে হাফ ইন্টু ভূমি, ভূমি কত বিসি, ইন্টু উচ্চতা কত এবি। তোমরা কিভাবে উচ্চতা, লম্ব, অতিভুজ এগুলো চিনবে একটু খেয়াল করতে পেরেছো। যেটা 90 ডিগ্রি, তার বিপরীত বাহু যেটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ, আর তার 90 ডিগ্রি সন্নিহিত দুইটা বাহু, অর্থাৎ পাশাপাশি দুইটা বাহু হচ্ছে একটা ভূমি একটা লম্ব। প্লাস এখন কি করব, এই যে এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এডিসি ত্রিভুজ কোথায়, এই যে দেখো এ ডিসি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল, তাই না। আবার একই রকম ভাবে করব, এটা হচ্ছে কি 90 ডিগ্রি, তার মানে তার বিপরীত বাহু, এটার বিপরীত বাহু কোনটা, এটা, তার মানে এটা কি হবে, তার অতিভুজ, তাই তো। তার মানে এখানে একটা ভূমি, এটা কি, আর একটা হচ্ছে লম্ব। তাহলে আমরা
এটাকে ভূমি ধরতে পারি এসি কে, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে এসি, তাই তো, প্লাস লম্ব কত এডি। কিভাবে ভূমি বের করবো, সরি এটা ইন্টু, কিভাবে ভূমি বের করবা কিভাবে লম্ব বের করবা বুঝতে পেরেছো? মাথায় রাখবা 90 ডিগ্রির বিপরীত কোণ হচ্ছে অতিভুজ, কেমন? তাহলে লম্ব এবং ভূমি খুব সহজে পেয়ে যাবা। দেখো এখন আমি দেখি কতটুকু মান বসাতে পারি। হাফ ইন্টু বিসি, বিসির মান কিন্তু আমাদের জানা নেই, আমরা কি করব বিসির মানটা বের করে নিব। তাহলে বিসির মান জানা নেই, বিসিটা লিখে রাখলাম, ইন্টু এবি, এবির মান জানি তাই না 112, প্লাস আমি দুটো ত্রিভুজকে আলাদা করে দিই ব্র্যাকেট ইউজ করে, দুটাকে আলাদা আলাদা রাখছি, পরে একসাথে যোগ করে দিব, তখন একসাথে করে নিব। হাফ ইন্টু এসি, এসির মানও জানি না, ইন্টু এডি, এডির মান কত 105 লিখে দিই। তার মানে আমি যদি এই ক্যালকুলেশনটা কমপ্লিট করতে পারি উত্তর পেয়ে যাব, কিন্তু এই ক্যালকুলেশনটা কমপ্লিট করার জন্য আমার দুইটা মান দরকার। কি কি বলতো? এখানে আমার বিসির মানটাও জানা নেই, আবার এসির মানটাও জানা নেই, এই দুইটা মান আমাকে সামহাও বের করে নিতে হবে। তার মানে এই যে এখানে বিসি আছে, এই বিসির মান বের করতে হবে, আবার এই যে এসি আছে, এই এসির মানটা বের করতে হবে। এখন আমাদের টার্গেট দুইটা। আর অনেকভাবে কিন্তু অঙ্কটা করতে পারবা, যে যেভাবে করতে চাও সে সেভাবে করে নিও। দেখো কে নতুন ভাবে করতে পারো আমাকে একটু জানিয়ে দিও। দেখো আমি যদি ফার্স্টেই এই এসির মান বের করতে চাই, অর্থাৎ এ থেকে সি এটার মান বের করতে চাই, একটু দাগ দিয়ে নেই। আমি কি করবো জানো, আমি এইটাকে কিন্তু বলেছিলাম যে এডিসি ত্রিভুজটাকে যদি আগে কল্পনা করো, অতিভুজের পিথাগোরাসের যে সূত্রটা ওটা ইউজ করতে পারবা। আমি এটার মান বের করতে চাচ্ছি, তার মানে আমি এ ডি সি এই ত্রিভুজটা ইউজ করব। এটা কি হবে বলতো, যদি 90 ডিগ্রি হয় এটা হচ্ছে অতিভুজ, তাই তো, আর এটা হচ্ছে কি হয় ভূমি নয়তো লম্ব, আমরা এটাকে ভূমি ধরেছিলাম। তার মানে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে এখানে কি লিখতে পারি, অতিভুজ স্কয়ার, আমি রেড কালার দিয়ে লিখি, দেখো অতিভুজ স্কয়ার মানে 175 স্কয়ার ইকুয়াল টু কি ভূমি স্কয়ার মানে কি এসি স্কয়ার প্লাস এডি স্কয়ার, এডির মান তো দেওয়া আছে 105 স্কয়ার। দেখো এখান থেকে এসির মান বের করা কোনো বিষয়ই না, তার মানে আমরা কি পিথাগোরাসের সাহায্যে এসির মান বের করতে পারি, তাই তো। তাহলে আমরা লিখে নেই কথাটা। এখন আমরা কি করব, এই যে ত্রিভুজ এসিডি পেয়েছিলাম, এ সি ডি, এই ত্রিভুজ হতে আমরা কি করব এসির মান বের করব, এই যে এই প্রসেসে। তার মানে আমরা লিখতে পারি ত্রিভুজ এ সি ডি হতে পাই কি পাই বলতো, এই যে এই লাইনটা মানে 175 স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি এসি স্কয়ার প্লাস একটা কত 105 স্কয়ার। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করলে কি পেয়ে যাবো বলতো, এসির মান পেয়ে যাব। তাহলে আমরা ক্যালকুলেশনটা করে নিচ্ছি। হ্যাঁ 175 কে যদি আমি বর্গ করি পাবো হচ্ছে, লিখে দিচ্ছি আমি, দেখো ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস, দেখো আমি ক্যালকুলেশন করে একদম বসিয়ে দিয়েছি, আমি একদম সম্পূর্ণ ক্যালকুলেশনটা করে নিচ্ছি। যেহেতু আমার এসির মান বের করতে হবে, আমি এসিটাকে এক পাশে রাখবো আর সংখ্যাগুলোকে এ পাশে নিয়ে আসবো। তার মানে আমি লিখতে পারি, এখন আমি শুধুমাত্র বিয়োগ করব, বিয়োগ করে জাস্ট ক্যালকুলেশনটা বসিয়ে দিলেই আমার অঙ্কটা শেষ। অঙ্ক শেষ না, আসলে এসির মান পেয়ে যাবো আর কি। দেখো এসি স্কয়ার পেয়েছি, তার মানে আমাকে কি করতে হবে বর্গমূল করতে হবে। এসি ইকুয়াল টু কত বর্গমূল করে দিচ্ছি, পাবো হচ্ছে 140 মানে 140। কার মান পেয়েছি, এসির মান পেয়েছি, তাই তো। একটু আগের লাইনে চলে যাই, দেখো একদম এসি লাইনটা, এই লাইনটা মনে রাখো, আমি আগের পেজে যাচ্ছি। তো দেখো এই যে দেখো আমি তো এই জায়গায় ছিলাম, তাই না, বলেছিলাম যে এই লাইনটার মধ্যে আমি যখন এসির মান এবং বিসির মান বসাতে পারবো তখন আমার অঙ্ক হয়ে যাবে। এসির মান কিন্তু পেয়ে গেছি, তাই না, কত পেয়েছি বলো তো, এই যে এখানে আছে 140, আমি এসির জায়গায় 140 বসিয়ে দিচ্ছি। এই যে এই জায়গায় বসাবো, আমরা খাতায় লিখবো না এখন, জাস্ট চিত্রে বসাবো 140, এসির মান পেয়েছি। আরেকটা কার মান দরকার বলো তো, বি সি, বিসি কোথায় আছে, এটা বিসি তাই না। দেখো
বিসির মান যদি বের করতে চাই আবার কি করব, পিথাগোরাস ইউজ করব। কিরকম দেখো, আমি এটা 90 ডিগ্রি, এটা অতিভুজ, তার মানে একটা লম্ব একটা একটা ভূমি একটা লম্ব, যে কোনো একটাকে ভূমি একটা লম্ব ধরলে হয়ে যাচ্ছে। দুইটা বাহুর মান তো জানাই আছে, এটা বাইর করা কোনো বিষয়, কোনো বিষয় না। কিভাবে বের করবো বলো তো, অতিভুজ স্কয়ার, তার মানে কি আমরা এখন এ বি সি ত্রিভুজ কল্পনা করতেছি। ওটাকে অফ করে দেই, অফ করে দিলাম ওইটাকে, কেমন। এখন এবিসি ত্রিভুজের মানটা এই পাশে লিখি 140। ওকে, তাহলে এবিসি ত্রিভুজে কি কি আছে দেখো, এসির মানও আছে এবির মানও আছে। আমরা লিখতে পারি তাহলে কি, যে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার, তাই না, প্লাস বিসি স্কয়ার। এসির মান জানি 140 স্কয়ার ইকুয়াল টু এবির মানও জানি কত, 112 স্কয়ার প্লাস বিসি স্কয়ার। বিষয় বের করা মান কোনো বিষয়ই না। আমরা এখন কি করব, এই পিথাগোরাসের সাহায্যে বিসির মান বের করে নেব। বিসির মান বের করে নিচ্ছি। দেখো যে কথাটা লিখেছিলাম এই কথাটা এখন জাস্ট আমরা এখানে সাজিয়ে গুছিয়ে লিখে দিব। দেখো লিখছি যে ত্রিভুজ এ বি সি হতে পাই, কি পাই বলো তো, মনে আছে? চিত্রটা একটু আমি এখানে রাখি। অনেকে অবজেকশন জানিয়েছিলাম, ম্যাডাম ভালো করে দেখা যায় না, তো ওই জন্য আমি অনেক বড় পেজে আজকে লিখতেছি যে দেখি দেখা যায় না কেন। আশা করি আজকে দেখা যাবে। যদি দেখা যায় জানিয়ে দিও, দেখা না গেলে আবার জানিয়ে দিও, আবার নতুন কোনো কিছু করার চেষ্টা করব যদি আর একটু ভালো করে দেখা যায় আর কি। ওকে, দেখো এই এবিসি ত্রিভুজ, এই যে এই লাইনটা এখন লিখে দিব, তাই না, এস স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। মান বসিয়ে দিই। ক্যালকুলেশনটা করে দিচ্ছি, করে দিয়ে মান টান বের করে একদম আমরা কি করব, বিসির মান বের করে দিব। ফার্স্টে আমি বর্গটা করে নিব। আমি খেয়াল করেছি তোমরা অনেকে বর্গে ভুল করো, আমাকে অনেকে দেখলাম মেসেজ পাঠিয়েছো, তারা এই লাইনগুলোতে ভুল করেছো। দেখো এই লাইনগুলো কি করবা, আগে ফার্স্টে বর্গ করবা, বর্গ করে ক্যালকুলেটর দিয়ে বর্গ করবা, বর্গের মানটা বসাবা, তাড়াহুড়া কিচ্ছু নেই, যেরকম আছে সেরকম লিখবা, শুধু মানগুলা বসাবা। 112 বর্গ মান বসাচ্ছি শুধু, কেমন, প্লাস বিসি স্কয়ার যেরকম আছে হুবহু লিখেছি। তোমরা কেন এই লাইনটা ভুল করো আমি আসলে জানি না, কিন্তু এই লাইনটা ভুল করার মতো কিছুই নেই এখানে। দেখো আমি কি করবো এখন, বিসি এর মান বের করবো, তার মানে এই অংশটাকে সামনে নিয়ে আসবো, মাইনাস মানে ইকুয়াল টু এই পাশে নিয়ে আসতেছি, ইকুয়াল টু বিসি স্কয়ার, তাই তো। এখন জাস্ট বিয়োগ করে দিব, বিয়োগ করেছি। এখন কি করবো জানো, এখন বর্গমূল বর্গমূল করবো বিয়োগ করার পরে, আগে কখনো করো না, এলোমেলো হয়ে যাবে। তো একটা একটা করে লাইন আস্তে আস্তে করো, তাহলে ভুল হবে না। কার মান পেলাম বলো তো, বিসি এর মান পেয়েছি, কত পেয়েছি, 84। মোটামুটি কিন্তু শেষ, আমরা একদম শুরুর লাইনটা চলে যাই, যে লাইন পর্যন্ত আমরা করেছিলাম এই লাইন পর্যন্ত, তাই না। এসির মান পেয়েছি, বিসির মান পেয়েছি। বিসির মান কত পেয়েছি এখানে লিখে দেই, 84। রেড কালার দিয়ে লিখি, অনেক লেখা হয়ে গেছে তো চিত্রটা এলোমেলো মনে হচ্ছে। বাস, এখন আমরা কি করবো বলতো, এই যে এই লাইনটার মধ্যে বিসি এবং এসির মান বের করে দিয়ে ক্যালকুলেশন করে নিব, অঙ্ক শেষ। তার মানে আমরা এখন ওই কাজটুকু করে নিচ্ছি। যেহেতু লাইনটা আমি নতুন করে লিখতেছি, সরাসরি এখানে মান বসাতে পারবো না, কারণ এরপরেও আমাদের অনেকগুলো লাইন আছে, তাই না। এটা হচ্ছে কি, ওই মানগুলা বের করার পর সবার লাস্টে তোমরা লিখবা। অর্থাৎ আমি তোমাদেরকে এটা বলতে চেয়েছি, এই যে আমি এই অংশটা করেছি, এই অংশটা করার পর এর নিচে থেকে অর্থাৎ এই জায়গা থেকে ওই লাইনটা করা শুরু করবা, অর্থাৎ এই অংশের পরে এই লাইনটা করা শুরু করবা। আমি তোমাদের জাস্ট যেন একটু সহজেই বুঝতে পারো সেজন্য কি করেছি, এই জায়গা থেকে এখন আমি লিখবো। তাহলে হবে কি, এই অংশটাও দেখতে পেলাম, নতুন অংশটাও দেখতে পেলাম। একটু ঠিক করে নিই, 1 মিনিট। আমার মনে হচ্ছে ঠিকঠাক এখন সম্পূর্ণ দেখা যাচ্ছে, আই থিঙ্ক। দেখো এখন আমি কি করব, তাহলে আবার প্রথম করে লাইনটা লিখতেছি, ত্রিভুজ, সরি ত্রিভুজ না চতুর্ভুজ, তাই না। তার মানে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু, শুধু এই লাস্টের লাইনটা লিখবো, কারণ আমরা তো এই পর্যন্ত বের করে রেখেছি কত, হাফ ইন্টু বিসির মানটা সরাসরি বসিয়ে দিব। বিসি কত পেয়েছিলাম, 84 ইন্টু 112 তো আছেই আমার, ব্র্যাকেট দিয়ে এটাকে আলাদা রাখি, প্লাস আবার এই লাইনটা হাফ ইন্টু এসির মান বসাচ্ছি, এসির মান কত
একটু মনে হয় বাঁকা দেখা যাচ্ছে, কিন্তু আমার মনে হয় বাঁকা দেখা গেলেও সমস্যা নেই, তোমরা আই থিঙ্ক বুঝতে পারবা। না দেখা যাওয়ার থেকে বাঁকা দেখা যাওয়া ভালো। এসির মান কত পেয়েছি? 140, 140 বসিয়ে দিলাম ইন্টু 105। আমার এই পেজটি কিন্তু আর লাগছে না, এখন আমার কিন্তু এখানেই কাজ। আমি তাহলে এটাকে জাস্ট উপরে উঠিয়ে নিলাম। আমি অনেকগুলো পেজ ইউজ করেছি যেন তোমরা বুঝতে পারো। যাই হোক, দেখো আমি এখন কি করতেছি, শুধুমাত্র ক্যালকুলেশন করব। তোমরা এই জায়গাটায় কোনো রকম ঝামেলা করবা না। তোমরা ফার্স্টে কি করবা, ব্র্যাকেটের কাজটা আগে করবা, অর্থাৎ গুণ আছে ভাগ আছে সেই কাজটা আগে করবা। এখানেও গুণ ভাগটা আগে করবা, তারপর যোগ করবা। অর্থাৎ আমি ফার্স্টে কি করবো জানো, 2 দিয়ে ভাগ করে নিব। মনে করো 2 দিয়ে এই 112 কিংবা 84 দুইটাকেই ভাগ যায়, আমি 112কেই ভাগ করে নিচ্ছি। তাহলে হয় কত জানো, কাটাকাটি করতেছি, দেখো 2 দিয়ে 112কে ভাগ করতেছি, আমি পাবো হচ্ছে 56। তার মানে এখানে আছে আমার 84 ইন্টু 56 প্লাস এখানেও সেম, আগে আমি ভাগ করব তারপর গুণ করব। এখন আমি 2 দিয়ে 140কে ভাগ করে দিচ্ছি, কত 70 ইন্টু এখানে কত আছে 105 মানে 105 ইমপ্লাইজ। এখন আমি কি করে নিব জানো, এটা ইমপ্লাইজ চিহ্ন না, এটা ইকুয়াল টু চিহ্ন দিতে হবে। এখন আমি জাস্ট গুণ করব, গুণ করে যোগ করে দিব, তাহলে আমার অঙ্কটা শেষ। গুণ করে দিচ্ছি, দেখো আগে গুণ তারপর যোগ। তোমরা এই জায়গায় অবশ্যই ভুল করবে না, কেন ভুল করো আমি আসলে বুঝে পাই না। শেষ, এখন আমরা যোগ করব, এখন যোগ করে দাও। এই যে আমার উত্তর, অর্থাৎ বর্গ মিটার, যেহেতু এটা আমার ক্ষেত্রফল, তাই না। একটা কথা বলে নেই তোমাদের, তোমরা জানি না কে কার বই ফলো করো, যে যার বই ফলো করো আমি বলে দিচ্ছি, কয়েকটা রাইটারের বইয়ে মানে কিছু প্রকাশনীর বইয়ে এই অঙ্কটা উত্তরটা ভুল দিয়েছে। তোমরা ভুল দেখে বিব্রত হবা না, ওটা ঠিক করে নিও, কারেকশন করে নিও, কেমন। ঠিক সিমিলারলি আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নতুন একটা রুলসে চলে যাচ্ছি। দেখো আমি একটা অঙ্ক লিখে দিচ্ছি, অঙ্কটা তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া থাকবে। তোমরা প্রত্যেকেই অবশ্যই 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 অঙ্কটা চেষ্টা করবে, করে দেখবা পারো কিনা, আর অবশ্যই আমাকে জানিয়ে দিবা পেরেছো কিনা। একটি সামান্তরিক কর্ণের দৈর্ঘ্য 75 সেন্টিমিটার এবং সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 44 সেন্টিমিটার। সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য কেমন, আমি এই অংশটুকু লিখে দিচ্ছি, বাহুদ্বয়ের দৈর্ঘ্য। বোঝা যাচ্ছে কি? আমি আবার বলে দিই, এবং সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 44 সেন্টিমিটার এবং 35 সেন্টিমিটার হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত? আমি জাস্ট প্রশ্নটা একটু বুঝিয়ে দিব, একটু বলে দিয়েই তোমাদের করতে দিব, দেখো তোমরা বুঝতে পারো কিনা। একটা সামান্তরিক দিয়েছে যার কর্ণ দিয়েছে 75। সামান্তরিক কি চেনো? সামান্তরিক হচ্ছে, মনে করো এটা তোমার যদি আয়তক্ষেত্র হয়, সাপোজ এটা তোমার আয়তক্ষেত্র, এটাকে যদি একটু কর্নার করে ধরো তাহলেই সামান্তরিক হয়ে যাবে, মানে একটু বাঁকা হয়ে গেলে সে সামান্তরিক। ঠিকঠাক আমরা একটা সামান্তরিক এঁকেই নেই, দেখো একটু কর্নার করে আঁকলেই হয়ে যায়, তাই না। বড় বড় চিত্র আঁকতেছি, তোমরা নাকি চিত্র বুঝো না। গত ক্লাসে অনেকেই আমাকে মেসেজ করেছো, বা ক্লাসেও গত ক্লাসে আমাকে বললাম ম্যাডাম চিত্র বুঝি নাই, সেই জন্য আজকে আমি ঠিক করেছি বড় বড় চিত্র আঁকবো। দেখো সামান্তরিক এঁকে নিয়েছি, সামান্তরিকের নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। কর্ণের দৈর্ঘ্য, কর্ণ তো বুঝো, মানে আমি বিপরীত দুইটা শীর্ষবিন্দু যোগ করলে কর্ণ পেয়ে যাব। এখান থেকে এটা যোগ করলে একটা কর্ণ পাবো, আবার এখান থেকে এটা যোগ করলে একটা কর্ণ পাবো। আমি যে কোনো একটা কর্ণ এঁকে নিই, আমাকে তো বলেনি কোনটা আঁকতে হবে, তাই না, আমি বড়টা এঁকে নিই। দেখো একটা কর্ণ এঁকে ফেলেছি বি ডি। বলেছে সন্নিহিত, এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 75 লিখে নেই, এবং বলেছে সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য। সন্নিহিত মানে এই বাহু এবং এই বাহু, মানে কর্ণকে যেই দুই বাহু আবদ্ধ করে রেখেছে। একটার কত 44 এবং 35, বড়টাকে 44 দিয়ে দিই, ছোটটাকে 35 দিয়ে দিচ্ছি, হলে সামান্তরিকের ক্ষেত্রফল চেয়েছে। এটা কিন্তু সহজ, জানি না তোমরা পারবা কিনা, কিন্তু আসলে সহজ। দেখো আমি, জানো তো সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় কি, সমান এবং সমান্তরাল, মানে এটা যদি 35 হয় এটাও কত হবে 35, এটা 44 হলে এটাও কত 44, এটা সবাই জানো না। হ্যাঁ, সামান্তরিকের বিপরীত কর্ণদ্বয় পরস্পর কি হয়, সমান এবং সমান্তরাল হয়। আয়ত সামান্তরিকের মধ্যে পার্থক্য জানো, আয়তক্ষেত্র প্রত্যেকটা কোণ হয় হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু এখানে 90 ডিগ্রি কোণ করে হবে না। দেখো এটা কিভাবে বের করবা,
একটা অংশকে বন্ধ করে দাও, দিয়েছো না? এখন দেখো এই একটা ত্রিভুজ BCD, একটা ত্রিভুজ, এখানে তিনটা বাহুর মানে জানো, এই যে 75, 35, 44, কি বাহু, কি ত্রিভুজ হয়? এটা বিষমবাহু ত্রিভুজ হয়। তাহলে তোমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইউজ করে এই সূত্র অঙ্কটা করতে পারবা। এখানে একটা ত্রিভুজ হবে, আবার ঠিক এখানে একটা ত্রিভুজ হবে, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যোগ করে দিবা। এটাও কি বিষমবাহু ত্রিভুজ, একটা 35, একটা 44, একটা 75। তার মানে তোমরা কি করবে বলো তো? ফার্স্টে আমি দেখো একটু স্ট্রাকচার দাঁড় করে দিচ্ছি, যে ABCD এই সামুদ্রিকটাকে দুইটা ত্রিভুজে ভাগ করবা, অর্থাৎ ত্রিভুজ ADB একটা, ADB, আরেকটা কি BCD, একটা BCD। তারপর কি করবা? এটার ক্ষেত্রফল বের করবা, এটার ক্ষেত্রফল বের করবা। কিভাবে বলো তো? বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ এই যে রুট ওভার S ইন্টু S মাইনাস A ইন্টু S মাইনাস B ইন্টু S মাইনাস C, এই সূত্র দিয়ে। S কি মনে আছে? S হচ্ছে অর্ধ পরিসীমা, আর ABC কি? বাহুগুলা। কেমন? আর বলবো না, দেখি তোমরা কে পারো কে পারো না। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমি ত্রিভুজের ক্লাসে পড়িয়েছি, যে এটা পারতেছো না সে অবশ্যই ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র, অর্থাৎ লাস্ট ভিডিওটা আই থিঙ্ক সো, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটাও এখান থেকে দেখে নিয়ে আসবা, তাহলেই এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ভেবেছিলাম আরো কিছু অঙ্ক করাবো, কিন্তু আসলে আজকে আর করাবো না। আজকে আমার আসলে দুইটা মাত্র ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার কথা ছিল। আমি দুঃখিত, আরেকটা ক্লাস, আরো দুইটা ক্লাস দিব, কি না আরেকটা ক্লাস বড় দিয়ে দিব, টেনশন নিও না। আচ্ছা শেষ করে দিব, আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।